আসসালামু আলাইকুম। আমি আলামিন। আমি ইউটিউবে আইটি সলিউশনের এইচআর ডিপার্টমেন্ট এবং এই ট্রেনিংয়ের সুপারভাইজার হিসাবে আছি আপনাদের সাথে। তো প্রথমত প্রতিদিন আমরা জানি যে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার এবং শনিবার আমাদের ট্রেনিং সেকশনটা হবে। সো উইকলি অনুযায়ী আজকে আমাদের ট্রেনিং যদি সামান্য দেরি হয়ে গেছে, দেরি না আসলে এখন থেকে আমাদের ট্রেনিং আমরা 7:15 থেকে শুরু করবো, কারণ মাগরিবের নামাজ একটু দেরি করে শুরু হয়, সেজন্য আমরা এখন থেকে ইনশাল্লাহ 7:15 থেকে আমাদের ট্রেনিংটা শুরু হবে। তো আমরা গত সপ্তাহে আমরা গিট এবং কিভাবে গিটে একটি স্ট্যাটিক একটা HTML পেজ কিভাবে আপলোড দেওয়া হয় সেটা আমাদের জানা হয়েছে, এবং আজকে থেকেই আমরা একটা ওয়েবসাইটের কিভাবে ডিজাইনিং করতে হয়, কিভাবে ডিজাইন পাতা করতে হয় সেই বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন আমি আসলে আর কিছুই না, CSS এর কথা বলতেছি। সো আমি একটা ওয়েবসাইটের প্রোটোটাইপ আপনাদের সামনে দেখা রাখছি, যেটা দেখতে পাচ্ছি একটা এডুকেশনাল ওয়েবসাইট। আসলে এটা হচ্ছে আমাদের রিসেন্টলি এক ক্লায়েন্টের একটা প্রজেক্টের কাজ বলতে পারেন। তো চেষ্টা করবো যে রিয়েল ওয়ার্ল্ডের সাথেই সেই ক্লায়েন্টের কিভাবে কাজগুলো আপনারা করতে পারেন সেটা সেই জন্য দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই উদ্দেশ্য। অর্থাৎ এই টেমপ্লেটটা হয়তো অন্য কোথাও নাও পাইতে পারেন, আমরা এটা গিটে দিয়ে দিব। আর এখন থেকে আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা গিটে পেয়ে যাবেন। এর জন্য আপনাদের যা করতে হবে, আপনারা গিটে যাবেন, গিটে আমাদের যে গিটহাব লিংক, এই লিংকটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন লিংকে সব জায়গায়, ইউটিউব বলেন ফেসবুকে সব জায়গায় দেওয়া আছে। এখানে রিপোজিটরিতে যাওয়ার পর এই যে আপনাদের যে রিপোজিটরি, এখানে প্রতিদিন যা যা ক্লাস হয়, ক্লাস লেসন 2 পর্যন্ত সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। সো এই সবকিছু আপনারা এখানে গেলে পেয়ে যাবেন। সো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের HTML শেখা। সো আমরা শুরু থেকে আমাদের ফার্স্ট ক্লাস থেকে আমরা বলে আসছিলাম যে আমরা আসলে ভাই রেকর্ডিংটা অন করলে ভালো হয়। হ্যাঁ, রেকর্ডিং আমার অন করা আছে, রেকর্ডিং অন হচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা শুরু থেকে বলতেছিলাম আমরা আসলে রেফারেন্স হিসেবে W3 স্কুলকেই আমরা প্রেফার করে আসি। অর্থাৎ W3 স্কুলে যাবেন। W3 স্কুলে এখানে যেটা আমাদের ফার্স্ট পার্ট ছিল HTML, সেটা আমরা প্রায় কভার করে ফেলেছি। এবং আমাদের আজকে সেকেন্ড পার্ট যেটা আছে CSS, আমরা এখানে লার্ন CSS ক্লিক করলেই CSS এর লার্নিং যে একটা ধারা আছে সে বিষয়ে। আচ্ছা, আজকে আমাদের কোন পর্যন্ত শিখবো? যে পর্যন্ত শিখলে আমাদের যে একটা ওয়েবসাইট শুরুতে আমি দেখায় রাখছি, অ্যাটলিস্ট এই সামান্য এই ভিউটা, ওয়েবসাইটটা কিন্তু একটু মোটামুটি লেভেলের একটা কন্টেন্ট আছে। সো একদিন 1 ঘন্টা তো সম্ভব না। সো এই ভিউটা যেন আজকে দাঁড় করা দিতে পারি, এই যেন যতটুকু শিখলে আমি ভিউটা দাঁড়াতে পারি। কারণ আমাদের কোর্সের উদ্দেশ্যই হচ্ছে শেখা কম, আগে প্রজেক্টকে মাথায় সামনে রেখে তারপর শিখবো। শুধু শিখে ভুলে যাবো এমন কোনো করার দরকার নাই। সো যেটা বলতেছিলাম যে এই ভিউটা যেন আজকে আমরা দাঁড়া করাতে পারি সেতটিকে আমরা শিখবো হচ্ছে, এবং ইনশাল্লাহ চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যেই যেন আমরা এটা করতে পারি। তো শুরু করি। তো CSS আসলে কি? CSS আসলে আমরা সবাই যেটা জানি বা জানি না, বা সামান্য ধরনের আমরা ডেভেলপার সব আইডিয়া রাখি, তা হচ্ছে যে এটা আসলে ওয়েবসাইটে ডিজাইন কি করা যায়। কিন্তু আপনি আসলে যে অবাক হবেন যারা আপনারা জাভা কোর্স এবং জাভাতে একটা আপনারা প্রজেক্ট করেছেন, তো সেখানে আপনার ডিফল্ট যে ডিজাইনগুলো আছে সেটা দেখেছেন। আপনি যদি CSS জানেন, সেই CSS দিয়েও কিন্তু আপনি আসলে জাভার যে আমরা প্রজেক্টগুলো করে আসি, যেটা হচ্ছে জাভা এফএক্স বা হ্যাঁ জাভা এফএক্স মনে আছে, এটাই খেলে আমার। তো সেখানে আপনি CSS দিয়ে কিন্তু ডিজাইনটা করতে পারবেন। অর্থাৎ এটা যে আপনি কেবল ব্রাউজারেই ডিজাইনটা করতে পারবেন এমন না, আপনি CSS জানলে যে কোনো, আপনি যদি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চান সেখানে আপনি ডিজাইনটা দিতে পারেন, বা যদি ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ ওয়েব অ্যাপ্লিকেশন ব্রাউজারে সেখানেও দিতে পারবেন, ইভেন মোবাইল অ্যাপ্লিকেশনও যদি কিছু জান সেখানেও আপনি CSS এই ডিজাইনটা করবেন। অর্থাৎ এই CSS শিখলে আপনার আসলে কোনো লস হবে না। HTML শিখলে হয়তো আপনাকে বলতে পারেন যে ভাই এটা HTML সব সময় সব জায়গায়, অর্থাৎ ডেস্কটপের ডিজাইন আপনি HTML দিয়ে পারবেন না, কিন্তু আপনি CSS দিয়ে আপনি সব জায়গায় ডিজাইনটা করতে পারেন। অর্থাৎ এটা সময় ক্লিয়ার রাখলে আপনি ডিজাইনটা আপনি ভালো একটা আইডিয়া করতে পারবেন। তো CSS এর আমরা ইন্ট্রোডাকশনে যদি চলে যাই, যে কি বলছে, বেশি কিছু না, CSS ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু ওয়েব ডিজাইন। হ্যাঁ, যেটা আমরা বারবার বলে আসি, ফুল ফর্মটা বলা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এত থিওরিটিক্যাল কথা না বলে আমরা সরাসরি চলে যাই কিভাবে CSS-টা অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ হাউ টু তে আমরা চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি 3টা ওয়েতে আমরা CSS-টা অ্যাপ্লাই করতে পারি। 3টা ওয়েতে, একটা বলছে এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন।
তো এত ধীরের কথা না বলে আমরা সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। আপনাদের জন্য যে ডিরেক্টরি খোলা হয়েছিল আমার পিসিতে, পিসি কোথায় গেল, তো ডি ড্রাইভে জুনিয়র এটা পুরোটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 3 লেসন 3। এর মধ্যে আমরা একটা ওয়েব জানি, এখন আমরা যেহেতু ওয়েব, তো আমাদের একটা ওয়েব পেজ নেই, আমরা এখানে নাম দিই আমরা ইন্ডেক্স। তো আমরা যে HTML যে বয়েল টেমপ্লেট সেটা নিয়ে আসি, আমরা জানি কিভাবে নিয়ে আসা যায়। HTML5 যদি এন্টার হিট দেই আমাদের সেই বয়েল টেমপ্লেটটা চলে আসে। এখানে আমরা ডকুমেন্টের নাম দেই CSS টিউটোরিয়াল। আপাতত একটা H1 ট্যাগ নিই, আমরা জানি H1 ট্যাগ মানে একটা হেডিং হিসাবে আসবে, তো নাম দেই CSS। আমরা জানি যে এটা যদি আমরা লাইভ সার্ভারে দেখতে চাই তাহলে আর কিছুই না, এই গো লাইভে ক্লিক করলে আমার এই জিনিসটা সম্পূর্ণ লাইভ হয়ে যাবে। যদি গো লাইভটা না দেখতে পান আপনারা লাইভ সার্ভারতে ইনস্টল দিয়ে রাখবেন, যদি তাও না আসে তাহলে VS কোডটা একবার অন অফ করলেই এই লাইভটা চলে আসবে। হ্যাঁ, আমাদের পেজটা চলে আসছে। তো ফার্স্ট অফ অল যে বলছিলাম CSS 3 ভাবে দেওয়া যায়। প্রথম ভাবে যেটা ভাইয়া আমার স্টিল আসে না। আচ্ছা, এখন কি আসতেছে? না, আসতেছে না। আর ডিসপ্লে কি? আচ্ছা, আমি তাহলে আমার স্ক্রিনটা অন অফ করি। এখন কি প্রেজেন্ট হয়? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের W3 স্কুলকে যদি আমরা ফলো করি সেখানে তারা বলছে আমরা 3 ভাবে, এর বেশি না, 3 ভাবে আমরা CSS কে অ্যাড করতে পারি। আসলে এর বেশি ভাবে দেওয়া যায়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ধরা যায় জাভাস্ক্রিপ্ট, সেখানেও CSS অ্যাড করা যায়। তো আসলে 3 ভাবে যে এটা বলা ঠিক না আসলে। তো যাই হোক, যেহেতু এখানে বলছে আপাতত 3 ভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্ট 3 ভাবে HTML ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল যেটা আছে, আমরা নিচ থেকে উপরের দিকে যাই, ইনলাইন। আসলে শুরু থেকে কিন্তু আমি আপনাদের ইনলাইন CSS-টা দেখাই আসছি। ইনলাইন বলতে কি, শব্দটা মানেই বোঝাতে চাই এক লাইনের মধ্যে আপনি CSS-টা লিখে দিবেন। অর্থাৎ এই HTML ট্যাগটাকে, এটাকে আমরা আপাতত রং করতে চাই, অর্থাৎ চাই এটা এখন তো কালো কালারে আসে। হ্যাঁ, দেখতেছি এটা এখন কালো কালার আসতেছে, তো আমি চাই এটা একটু লাল কালার আসুক। তো কিছু করব না, CSS আজকে ডাক দিয়ে কিভাবে, যেহেতু একটা CSS নামই শোনা যাচ্ছে স্টাইল, ব্যাস আপনি স্টাইল একটা অ্যাট্রিবিউট। আমরা জানি যে অ্যাট্রিবিউট কি, HTML ভাষায় একটা ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যেই ওয়ার্ডটা লিখবেন সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। তো CSS অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, নামের সাথে মিল আছে, স্টাইল কি কালার করবেন, এই টেক্সটটা কালার করবেন, কালার অর্থাৎ যেটা মুখে বলতেছেন সেটাই কালার, দেন কালার চাচ্ছেন রেড দেন। তো দেখুন আমার এই CSS-টা কালারাইজ হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে CSS এর ইনলাইন স্টাইল, ফার্স্ট স্টেপ শেষ। কিন্তু আমরা এভাবে যখন ডেভেলপ করব এভাবে আমরা অবশ্যই স্টাইল করব না, কারণ দেখেন একটা CSS এ আপনার HTML পেজে হাজার লাইন থাকতে পারে। এখন হাজার লাইন যদি এইভাবে ইনলাইন দিয়ে করেন তো আসলে জিনিসটা গোছানো করা হয় না। যেমন আমরা যে W3 স্কুলের আমরা যে ভিউ পেজ সোর্স, অর্থাৎ এই পেজটাতে HTML দিয়ে বানাইছে, যে কি HTML সেটা যদি দেখতে চাই, আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই তো দেখেন এখানে কত HTML আছে। তো এগুলো যদি এখন ইনলাইন করে যদি একটা করে যদি CSS করে, তো সেটা অবশ্যই বুদ্ধিমানের এবং প্রোডাক্টিভ ভাবে কাজটা হবে না। দ্যাটস ওয়াই আমরা এভাবে ইনলাইন দিয়ে করব না। তো নেক্সট কি, তাহলে নেক্সট W3 স্কুল কি বলে, নেক্সট কি মেথডটা আছে বলছে
ইন্টারনাল মানে কি নিজেদের মধ্যে, অর্থাৎ আমি এখন কোথায় আছি আপনারা দেখেন, আমি এখন আছি index.html, অর্থাৎ বলতে পারেন আমাদের হোম পেজের মধ্যে আছি। আমি চাচ্ছি এই হোম পেজেই ইনলাইন করব না, কিন্তু এই জায়গায় গুছানো আকার একটা HTML লিখবো। তো ইনলাইনটা আমি কমেন্ট আউট করে রাখি যেন আপনারা বুঝতে পারেন। আমি এখানে একটা ট্যাগ নিব, অর্থাৎ মেটা ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগের মতোই HTML একটা ট্যাগ আছে, সেটাকে বলা হচ্ছে স্টাইল, আর কিছু না, সেটাকে বলা হচ্ছে স্টাইল। এই যে স্টাইল ট্যাগটা নিব, এই স্টাইল ট্যাগের ভিতর আমি এখন HTML লিখব। তো যেহেতু h1 মিস হয়ে গেছে, আমি আর একটা নিই, h1 ট্যাগ CSS ইন্টারনাল। আচ্ছা, তো এখন এটাকে আমি স্টাইল করতে চাই। তো এটাকে যদি স্টাইল করতে চান, তো সিএসএস যে প্রপার্টি শিখে আসছেন যে কালার দিলে রেড হয়ে যায়, সেটা লিখলেই হবে। আপনি যদি লেখেন কালার রেড, এখানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা সেমিকোলন দিবেন। বাট কথা হচ্ছে একটা এরর দিচ্ছে, কালার তো হইল না, একটা এরর দিচ্ছে। এখন হচ্ছে হ্যাঁ প্রপার্টি বললেন ঠিক আছে, কিন্তু কালারটা কাকে করবে এখানে তো, আচ্ছা এররের জন্য দেখতে ভালো লাগতেছে না, কালারটা কাকে করবে এখানে h1 আছে, ইভেন এখানে টি ট্যাগও তো থাকতে পারে। একটা ট্যাগ লিখলাম আমরা, একটা ট্যাগ লিখলাম যেখানে একটা পি ট্যাগ আছে। আচ্ছা এখানে আমি যে দেখলেন, আমি জাস্ট একটা ওয়ার্ড লিখলাম LORM, লোরেম রেখে ইন্টার দিলে একটা বড় টেক্সট দিয়ে দেব, অর্থাৎ আপনি এক জায়গাতে টেক্সট কপি এনে পেস্ট করবেন, সেটা আমাদের VS কোড আসলে এতটা কষ্ট করতে দেয় না। আসলে আপনি জাস্ট একটা ওয়ার্ড লোরেম ছাড়া কিন্তু অন্য কিছু কাজ করবে না। আচ্ছা লোরেম নিয়ে আরেকদিন কথা বলবো। আপনি জাস্ট কেবল লোরেম লিখে ইন্টার দিবেন, সে আপনাকে কতগুলো টেক্সট, ডামি টেক্সট দিয়ে দেবে, অর্থাৎ কপি পেস্টে কোনো ঝামেলা নেই। হ্যাঁ যেখানে ছিলাম আমরা ফিরে আসি, যে আমরা এখানে কালার দিছিলাম যেখানে দেখছিলাম, কিন্তু কালারটা কাকে করবে, h1 পিটান, আর এখন এভাবে হাজার ট্যাগ থাকতে হবে, কাকে করবে আপনাকে তো বলে দিতে হবে যে ভাই আপনি h1 ট্যাগটাকে কালার করেন। তাহলে এখন ট্যাগকে ডাক দিবেন h1 লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিবেন, ক্লোজ দিয়ে এখানে লেখেন কালার। এখন দেখেন VS কোড আমাকে সাজেশন দিতেছে কালার রেড, দেখুন এটা সাথে সাথে রিলেট হয়ে আমার এটা কালার রেড হয়ে গেল। অর্থাৎ আবারও বলতেছি, যদি আপনি ইনলাইন থেকে বের হয়ে এখন আমরা ইন্টারনালে আসলাম, ইন্টারনালে কি করতে হবে, একটা স্টাইল ট্যাগ নিতে হবে। একটা স্টাইল ট্যাগের ভিতরে আপনি প্রথমে কাকে কালার করতে চান তাকে ডাক দিবেন সিএসএস এর ভাষায়। এই যে যাকে ডাক দিলেন তাকে বলা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ সিলেক্টর। এত ইংলিশ ওয়ার্ড না জানলেও চলবে, সমস্যা নাই। এই যে যাকে ডাক দিচ্ছেন সিলেক্টর, আমি যখন বলবো তখন এই ওয়ার্ডগুলো বারবার আমি বলবো, সো আপনি যদি শুনেন মনোযোগ দিয়ে, এই ওয়ার্ডগুলো আসলে আপনি শুনতে আসলে একসময় মেমোরাইজ হয়ে যাবে। যেটা বলছিলাম, এই যে যাকে যে ট্যাগটাকে ডাক দিতেছেন তাকে বলা হচ্ছে সিলেক্টর। তো আপনি সিলেক্টরকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি বললেন হ্যাঁ এখন এটা কালার রেড করেন। তো এই ছিল টাইপ 2, যাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমি এখানে একটা কমেন্ট আর লিখে রাখি ইন্টারনাল সিএসএস। তো দেখেন এখানেও একটা সমস্যা, আপনারা হয়তো বুঝতে পারছেন ভাই সিএসএস তো আর এক লাইন হবে না। ভাই কমেন্টে কিভাবে করতেছেন? ও হ্যাঁ আচ্ছা, কমেন্ট আমি আবার যাই, আমি দেখেন কমেন্টটা সরে গেল। আপনি কন্ট্রোল কিবোর্ডের স্ল্যাশ এটা যদি ক্লিক করেন তাহলে এটা কমেন্ট আউট হয়ে যায়। আবার যদি কন্ট্রোল কিবোর্ডের স্ল্যাশ কি করেন, কমেন্ট আউট হয়ে যায়। কন্ট্রোল কিবোর্ডের স্ল্যাশ, এটাও সাইডে লিখে রাখি ctr প্লাস স্ল্যাশ, এই দুইটা একসাথে ক্লিক করলে এটা কমেন্ট আউট হয়ে যায়। আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম, তো দেখুন একটা সিএসএস এর কিন্তু বিশাল লাইন হইতে পারে। যেমন আমার এখন যে আপনাদের যে ক্লায়েন্টের প্রজেক্ট আমি একটা করতেছিলাম, সেটা যদি আমি আপনাদের দেখাই, তো প্রজেক্টটা কেবল শুরু হয়েছে, সেটা মোটামুটি অলরেডি 300 ক্রস করে ফেলছে। তো ধরতেই পারছেন যদি এটা আমি শেষ করতে চাই, মাশাআল্লাহ আমাদের 1000-2000 লাইন ক্রস হয়ে যাবে। এখন বলেন ভাই এক পেজের মধ্যে হাজার HTML ট্যাগ, অর্থাৎ এই বডি ট্যাগের ভিতরে আপনি HTML ট্যাগ লিখবেন, আবার এক পেজের মধ্যেই এই হাজার এক যদি CSS লাইন লেখেন, তাইলে সেই ইনলাইন CSS থেকে বের হয়ে আমার লাভটা হইলো কি? তাহলে তো আমি ভাই ইনলাইনই লিখতে পারতাম।
অর্থাৎ আমরা প্রোডাকশন লেভেলে এই ইনলাইন ইন্টারনাল যে সিএসএস অর্থাৎ ফাইলের ভিতরেই সিএসএস লেখা, অর্থাৎ আরো স্পেক্ট ছিল বললে স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস লেখা, এই দুইটার একটাও ইউজ করব না। যখন মনে করেন আপনি এমন ঠেকায় পড়লেন, অর্থাৎ আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হন, অর্থাৎ ফ্রন্ট এন্ডের ডিজাইন আপনার বা ব্যাক এন্ডের ডিজাইন আপনার, তখন আপনি মাঝে মাঝে এমন ফেসে পড়বেন যে আসলে ইনলাইন বা ইন্টারনাল না করলে আপনার উপায় নাই, তো সেটা আপনার করতে হবে। বাট আমরা জেনারেলি এইভাবে করব না। তো লাস্ট যেই W3 স্কুল আমাদের বলে আরেকটা মেথডে সেটা আছে, সেটাকে বলে এক্সটার্নাল। হ্যাঁ, আপনি সব কিছু আলাদা করে ফেলেন, অর্থাৎ যারা জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন আপনারা জানেন যে প্যারেন্ট ক্লাস, তার থেকে স্লাইস করে করে চাইল্ড ক্লাস এরকম হয়। অর্থাৎ এগুলো যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি উদাহরণ হিসেবে, আপনারা যেহেতু সিএসএস স্টুডেন্ট উদাহরণ হিসেবে বলতেছি, এগুলা HTML CSS একটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট আমি তা আপনাদের উদাহরণ হিসেবে বলতেছি। অর্থাৎ আপনি যদি আলাদা আলাদা ফাইলে যদি একটা লিখতে পারতাম যে হেডারের ডিজাইন এখানে, এটার ডিজাইন এখানে, এটার ডিজাইন এখানে, আপনি দেখতেও সুন্দর হইতো, আপনার জন্য সুবিধা হইতো, তো অর্থাৎ আপনার কাজ করতেও সুবিধা হইতো। তো অর্থাৎ HTML ফাইল যে আপনার একটা হবে এমন না, আপনার 4-5টাও HTML ফাইল হতে পারে। যেহেতু এগুলো একটা ফাইল থাকবে, তো আমি এক কাজ করি, আমার যে ওয়ার্কিং ডিরেক্টরি অর্থাৎ আজকের লেসন 3, এখানে আমি একটা ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম দেই CSS। এই ফোল্ডারের ভিতরে আমি একটা CSS ফাইল নিব। দেখুন আমি HTML ফাইল নিয়ে কি .html দিয়ে, আমাদের গান যখন শুনি সেই গানের ফরম্যাট থাকে কি .mp3, তেমনি HTML ফাইলের এক্সটেনশন হলো .style। আপনি এখানে একটা ফাইল নেন, অর্থাৎ এটা দিয়ে নেয় ফোল্ডার VS কোডের, আর এইটা দিয়ে নেয় ফাইল, নিউ ফাইল। হোভার করলে আপনাকে সাজেশন দিবে। আর এই অর্থাৎ ফোল্ডারের ভিতরে আমি একটা নাম দিলাম স্টাইল, style.css। দেখুন তো আমার আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা একটা CSS ফাইল। এখন আপনি কাজ করেন, এই যে খালি এই পুরো জিনিসটা কপি করেন, উদাহরণের শুনছেন, আপনি পুরো জিনিসটা কপি করেন, আর এটা আমি কমেন্ট আউট করে দেই। হ্যাঁ, পুরো জিনিসটা কপি করে এখানে নিয়ে আসেন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু একটা এরর দিছে। কেন এরর দিছে? আপনি স্টাইল শিট, এই যে style.css, এই CSS শিটের ভিতরে আপনি HTML ট্যাগ লিখতেছেন, অর্থাৎ একটার জিনিস আরেক জায়গায় লিখতেছেন, তো জাতিগত তো একটা ভেদাভেদ হবেই। তো HTML ট্যাগ তো এখানে লেখা যাবে না, অর্থাৎ HTML ট্যাগ হচ্ছে বলতে পারেন সব লেখা যায় এখানে। এখানে ইভেন জাভাস্ক্রিপ্ট যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাও ট্যাগ দিয়ে লেখা যায়, ডিজাইনিং সেটাও ট্যাগ দিয়ে লেখা যায়, ইভেন যে গুগল ম্যাপ সেটাও আপনি ট্যাগ দিয়ে লিখতে পারেন। অর্থাৎ HTML ট্যাগ হচ্ছে পাইনিশা, যেটা সবই হয়, কিন্তু এগুলো তো আসলে HTML এগুলো তো সব না। আপনি যেখানে HTML ট্যাগটা লিখতে পারবেন না, এক কাজ করেন যে HTMLটা বাদ দিয়ে দেন, বাকি সব সেম। সিলেক্টর যে H1 ট্যাগ ছিল তাকে দাগ দিলেন। আচ্ছা, কখন আপনার কাজ করার জন্য দুইটা সাইড দরকার হতে পারে, যে এমন হতে পারে যে আমার VS কোডের বাম পাশে HTMLটা থাকুক, ডান পাশে আমার CSS থাকুক, বারবার ক্লিক করলে একটা সমস্যা না? আপনি HTML ক্লিক করেন, আপনি VS কোডের এইখানে দেখেন ডিভাইডার নামে একটা ইয়ে আছে, আপনি ভাগ করেন, এখানে ক্লিক করে HTMLটা ক্লিক করেন, এখানে একটা কেটে দেন, এখান থেকে আমি এটা কেটে দেই। এখন আমাদের কাজ করতে সুবিধা হইবে যে এটা হচ্ছে আমার HTML, এটা হচ্ছে আমার স্টাইল। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আগের মতোই খালি সিলেক্টরটা সিলেক্ট করলাম, যে এখানে আমার H1 ট্যাগটা আছে, এবং হচ্ছে কি কালার দিব, কালার দিলাম রেড। কিন্তু দেখেন কালার তো হইলো না, হয়তো রিফ্রেশ দিতে ভুলে গেছি, দিলাম রিফ্রেশ, তাও তো আসলো না কালার। আচ্ছা, কেন আসলো না? আপনি CSS লিখছেন আলাদা একটা ফাইলে, কোথায় লিখছেন? আপনার যে লেসন 3 এখানে একটা ফোল্ডার নিছেন CSS, কেন অনেক CSS হবে, সেজন্য শুরু থেকে একটা অভ্যাস রাখা ভালো, ফোল্ডারের ভিতরে CSS গুলো লেখা। CSS একটা ফোল্ডার নিছেন, তার ভিতরে রাখছেন style.css। তো এত দূর থেকে ভদ্রমহাশয় কিভাবে চিনবে তাকে? তার কাছে আগে লিঙ্ক আপ করাইতে হবে। তো লিঙ্ক আপ, তো লেখেন HTML পেজের ভিতরে লেখেন লিঙ্ক। দেখেন আপনার কত সাজেশন দিতেছে। তো আপাতত আমাদের বুদ্ধিমত্তা যেটা লাগে সেটা হচ্ছে CSS লাগবে। CSS রেফারেল কি? এটা একটা স্টাইল শিট। আমরা কোনো গান এখানে লোড করব না, আমি একটু বড় করি, এখানে কোনো গান লোড করবো, সেটা রেফারেল বললাম, এটা একটা স্টাইল শিট। এই যে রেফ, এর ভিতরে আপনাকে লিঙ্কটা দিতে হবে। তো ডিফল্ট আপনাকে স্টাইল শিট দিয়ে মুছে দেন। এখন আপনি খালি পথটা চিনে দেন। তো আপনার ফাইলটা কোথায় আছে? এই লেসন 3টা না বলো, কারণ এটা হচ্ছে একটা রুট প্যারেন্ট। আমরা আজকে রুট প্যারেন্ট লেসন 3 দেখুন সবুজ কালার হয়ে আছে, কারণ এটা গিটের একটা সুবিধা। এই রুট নিয়ে গেছে, বাকি দুটো তো কাজ করবো না, রুটের ভিতরে আছে। সো লেসন 3 অর্থাৎ রুটকে না চিনাইলেও হবে। এই রুটের কোন ফোল্ডারে আছে? CSS ফোল্ডারের ভিতরে আছে। তো আপনি লেখেন
সিএসএস এর এখন দেখেন একটা ফোল্ডার দেখলে সেই সাজেশন দেয়, আপনারা টেনশন করতে হয় না। কি style.css, তো আপনাদের হয়তো একটাই আসবে, আমার এখানে দুইটা আসতেছে, কারণ হচ্ছে আমি অন্য একটা লেভেলে কাজ করতেছি, তো সেই জন্য আমার দুইটা আসছে। তো আপনাদের আসলে নেই, একটাই আসবে, অর্থাৎ আমার এখানে নামটা আমার ভিএস কোডের অন্য একটা সেটিং এর জন্য দুইটা আসতেছে, তো আপনাদের দুইটা না আসলে একটাও আসবে, কোনো সমস্যা নেই। এখন দেখুন আমি যখনই লিঙ্কটা করা দিলাম, কথাও না বলতে বলতে এই জিনিসটা কালারও হয়ে গেল। তো তিনটা মেথডে হয়েছে। তো ফাইনাল অফ দা রেজাল্ট যদি বলি, কি বলবো, আমরা কিভাবে কাজ করবো সবসময়, আমরা সবসময় এই এক্সটার্নাল সিএসএস কাজ করবো। এখন আপনার এখানে হাজার হাজার সিএসএস লেখেন বা কোটি কোটি সিএসএস লেখেন বা সিএসএস এর 10-12টা ফাইল বানান, কোনো সমস্যা নাই, আমরা জাস্ট খালি HTML ট্যাগের ভিতরে লিঙ্ক আপ করে দিব। তো এই ছিল হাউ টু আমাদের সিএসএস স্টার্ট করব। এখন আমরা সরাসরি ডিজাইনিং পার্টে চলে যাই। সিএসএস এর কমেন্ট, সিএসএস এর কমেন্ট আর কিছুই না, এরকম একটা কমেন্ট। আপনার এত কমেন্ট মনে রাখার কোনো দরকার নাই, ভিএস কোডে কন্ট্রোল/ দিবেন। ভিএস কোডে একটা বড় সুবিধা হলো, আপনি যা ইউজ করেন, আপনি HTML দিলে সে আপনাকে HTML কমেন্টটাই লিখবে, সিএসএস লিখলে সিএসএস কমেন্টটা লিখবে, ইভেন আপনি যদি জাভা করেন জাভার কমেন্ট লিখবে, ইভেন আপনি যদি সি দিয়ে প্রোগ্রামিং করেন বা C++, আপনি সেটাই কমেন্টটা লিখবে। সো আসলে কমেন্টে কোনটা কি হবে এত কিছু মনে রাখার দরকার নেই, আপনি সার্চ মনে রাখেন যে ভিএস কোডে কন্ট্রোল// দিলেই স্ল্যাশ দিলেই আপনার কমেন্টটা এসে যাবে। তো ফার্স্ট যে প্রপার্টি, আসলে আমরা শুরু থেকে ফার্স্ট প্রপার্টি শিখে আসি, সিএসএস কালার। কিভাবে, এই যে আমরা এখানে কি বলছি, সিএসএস কালার, প্রপার্টির নাম হচ্ছে কালার। কালার কি করে, কালার কিন্তু টেক্সটকে কালার করে। অর্থাৎ মনে রাখবেন, এই যে একটা ব্রাউজারের সমস্ত আমরা সাদা দেখতেছি, এখন এই ব্রাউজার পুরাটা কিন্তু আপনি সাদা করতে পারবেন না কালার দিয়ে। কালার কি করতে পারবেন, এই যে টেক্সটগুলো যেগুলো কালো আছে, আপনি টেক্সটকে কালার করতে পারবেন। একটু মনে রাখেন, কালার প্রপার্টি টেক্সটকে কালার করে। তো কালার তো দেখা হয়েছে, আমরা দেখতেছি যে H1 ট্যাগ আমরা অলরেডি কালার করে ফেলছি। যে কালার সমস্ত টেক্সটকে কালার করে। তারপর আসে হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড, যে আজকে প্রজেক্ট আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সেটা একটু দেখেন। সিএসএস ব্যাকগ্রাউন্ড কি করে, ব্যাকগ্রাউন্ড আপনার এই যে যা বলতেছিলাম, এই যে পুরাটা যে সাদা দেখতেছেন পুরা ডিসপ্লেটা, এটাকে আপনি অন্য কালার দিতে চান, এটাকে বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি প্রপার্টি ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আপনি কাকে ব্যাকগ্রাউন্ড দিতে চান, মনে করেন পুরো বডি। এই যে দেখুন, বডি বলতে কি, আমরা তো জানি যে শুরু থেকে বলে আসছিলাম ব্রাউজারের দুইটা পার্ট, এই পার্টটুকু বলা হচ্ছে বডি আর এই পার্টটুকু বলা হচ্ছে হেড। হেডকে তো আর কালার করা যায় না, হেড হচ্ছে তো ব্রাউজারের একটা বিষয়, এটা তো সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার, এটা তো হেড তো আমরা কালার করতে পারো বডিকে। আপনি বডিকে যদি কালার করতে চান, তো এই সিএসএস এর ভিতরে লেখেন বডি, বডি ট্যাগটা ওই সিলেক্টর কাকে কালার করব, বডিকে কালার করব, লেখেন বডি ব্যাকগ্রাউন্ড। এখন কালার দিলে হবে না, কারণ কালার জানি টেক্সটে কালার করে, আর পুরোটাকে কালার করতে লাগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই যে দেখেন, আপনি শুধু ব্যাক লিখবেন, সেই আপনাকে সাজেশন দিয়ে দেবে কি কি কালার করতে পারবেন। কোনো অ্যাটাচমেন্টস, ব্যাকগ্রাউন্ড কালার মানে কোন ব্যাকগ্রাউন্ড কালার, যদি এত কিছু ভুলে যান শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে। ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ দিতে পারেন, ইমেজের পজিশন ঠিক করতে পারেন। তো এগুলো আমরা প্রজেক্ট করতে করতে শিখবো। আজকে আমাদের লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি একটা দেই, কি দেই, যেটা সামনে আসে ব্লু। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা কালারাইজ হয়ে গেছে, তো ব্লু চোখে খুব লাগছে, আমি আপাতত এটা মুছে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালারও শিখে গেলেন। তারপর হচ্ছে ইমেজ টিমেজ এগুলো প্রজেক্ট করতে করতে শিখে গেলেন। আপনার কাছে প্রপার্টির নামগুলো মনে রাখেন, সিলেক্ট করবেন, প্রপার্টি দিবেন, কালার হইলো, ব্যাকগ্রাউন্ড হইলো। তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মার্জিন এবং প্যাডিং। হ্যাঁ, ভাইস ভার্সা আজকে শিখবো মার্জিন এবং প্যাডিং। আচ্ছা, এখন অনেকক্ষণ তো আমরা H1 ট্যাগ নিয়ে কাজ করতেছিলাম, এবার সিলেক্টর হিসাবে এই যে পি ট্যাগ আমাদের আছে, এটাকে নিয়ে একটু কাজ করি, এই পি ট্যাগটা। আচ্ছা একটা পি ট্যাগ না, আমরা একটা ট্যাগই নেই। কি ট্যাগ নিব আমরা, পি ট্যাগ থাকুক পি ট্যাগের মতো। কি ট্যাগ নিব আমি বলেছিলাম আপনাদের, আমি কিন্তু সাথে সাথে আপনাদের HTML মনে করাই দিতেছি যে আপনার মাথায় কোনো ট্যাগের নাম না আসলে একটা ট্যাগ আছে ডিপ, কোনো ট্যাগের নাম নাই, ডিপ লিখে দেন, ডিপ। আচ্ছা, এখন এরকম অনেকগুলা ডিপ থাকতে পারে। আজকে আমরা এর সাথে সাথে এটা দেখাবো যে ক্লাস এবং আইডি। আচ্ছা, প্রথমে আমরা ক্লাস দিয়ে দেখি। আপনার এরকম 4-5টা ডিপ থাকতে পারে, ডিপ প্রত্যেকটা ডিপেই
পি ট্যাগ আছে, পি ট্যাগে কিছু টেক্সটে লোরেম লেখেন, লেজেন্ড না লোরেম, হ্যাঁ সে কিছু দিয়ে দিল। এই ডিগো কিছু ডিবে কিছু আছে পি ট্যাগ, আপনি লেখেন লোরেম, হ্যাঁ কিছু টেক্সট দিয়ে দিল। এখন কথা হচ্ছে আপনি কোন ডিপকে করবেন, সবই তো ডিপ, এতক্ষণ তো পি ট্যাগ আলাদা আলাদা ছিল, এখন কোন ডিপটাকে করবেন। তো একটা আলাদা করার জন্য আমরা যা করি ক্লাস অর্থাৎ মার্ক করে দিই। তো এটা তার মার্কের বিষয় কিছু নাই, মার্কটাকে মনে করেন ক্লাস হিসাবে ডিফার করে। ক্লাস কিন্তু HTML এর একটা বিষয়, এখানে CSS না। তো ক্লাস দেন, ক্লাস এটাকে দেন ডিপ, এটাকে নাম দেন ডিপ1, ডিপ1, আর এটাকে নাম দেই আমরা ডিপ ক্লাস দিয়ে, অর্থাৎ ক্লাস দিয়ে আপনি আলাদা আলাদা করতেছেন, ডিপ_2। আচ্ছা, তো আমরা কোনটা কালার করবো একটু মিনিমাইজ করে দিই, আমরা কালার করবো হচ্ছে ডিপ1 কে। তো ডিপ1 কে আমরা ডাক দেই, এই ডিপ1 এটা কপি করে নিই, বানান ভুল হলে কিন্তু আসবে না ক্লাস। এখন যদি আপনি ডিপ1 দেখেন, আচ্ছা বডির ব্যাকগ্রাউন্ড তো লাগতেছে না, এটা আমরা কমেন্ট আউট করে দেই। এখন যদি আমরা এখানে ডিপ1, হ্যাঁ দেখুন আমি ডিপ1টা পেস্ট করলাম, এই দেখুন আমার কিন্তু স্টাইল শিটটা লাল দাগ হয়ে আছে, সেটা একটা এরর দেখাচ্ছে। কেন? কারণ এগুলো কিন্তু ঠিক ছিল, এগুলো জাস্ট H1 লিখতেন, পি লিখতেন, এই যে আমরা যদি পি লিখি দেখুন চলে আসে, পি লেখেন সিলেক্টর সব চলে আসে। কিন্তু ক্লাসের এটা কিন্তু একটা ক্লাস, এটা কিন্তু একটা ক্লাস, ক্লাসের সিলেক্টর নাম লিখলে হয় না, ক্লাসের সিলেক্টরে একটু ডট দিতে হয়। আপনারা প্রজেক্ট যখন করবেন তখন প্রথম এগুলো একটু ভেজাল লাগবেই, এই ডট এত কিছু, জাস্ট খালি প্রজেক্ট করেন, একটা ছোট ছোট একটা দুটো প্রজেক্ট করেন, তারপর এগুলো পানি ভাত হয়ে যাবে। কারণ এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলেও বোঝা যায় যে কিছু লজিক টজিক আছে, এগুলো কোনো লজিক নেই, জাস্ট খালি মুখে নাম যেটা আসে সেটা লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ যেটা ছিলাম, ক্লাসকে যদি আপনি ডাক দিতে চান তাহলে ডট দিতে পারেন, আর কিছু না। এখন দেখুন কোনো সমস্যা নেই, সবুজ হয়ে গেছে। ক্লাসে কি করতে চান, ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তো দিতে দেন ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার, একটা হালকা কালার নেই, যা মন চায় একটা কালার নিলাম। হ্যাঁ দেখুন ক্লাসের ক্লাস 1 এর কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চান ক্লাস 2 কে, তো ক্লাস 2 এর ক্লাসটা কপি করেন, ক্লাসের নাম দিয়েছিলাম ডিপ2, তো ডিপ2 দেন। দেখুন আবার কেন এটা দিলে আমরা জানি কাজ করবে না, কারণ ক্লাসকে কল দিতে হলে ডট দিতে হয়, ক্লাসকে কল দিলে ডট দিতে হয়, তারপর তো CSS একটা ব্র্যাকেট দেন, এর ব্যাকগ্রাউন্ড কালার দেন, আর একটা হালকা কালার নেই এরকম একটা। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা ইউজও শিখে ফেললাম। এখন আমাদের যা জানতে হবে, আমরা যেটা উদ্দেশ্য ছিল মার্জিন কি ভাই, মার্জিন। আচ্ছা আমরা তো খাতায় তো ছোটবেলা থেকে মার্জিন টেনে আসছি না, কি করে মার্জিন? মার্জিন আপনার খাতায় যখন মার্জিনটা টানেন, আপনার এই লেখার যে হাতের বাম পাশে একটা জায়গা রাখে, রাইট, হাতের বাম পাশে একটা জায়গা রাখে, মানে কি ওই মার্জিনকে আপনি লেখেন কোনোদিন, ওইখানে কিন্তু কিছু লেখেন, মানে একটা ফাঁকা জায়গা রাখতে চান। এখন আমি যদি বলি ব্রাউজারে একটা মার্জিন দেন, অর্থাৎ এই যে পরীক্ষার খাতার মতো এই যে এই মার্কিং করার সাথে CSS থাকবে, এখানে কোনো লেখা থাকবে, একটু জায়গা রাখেন, তো এটাই হচ্ছে মার্জিন। মার্জিন ওই পরীক্ষার খাতায় যে মার্জিন দিতেন ওটাই। তো ফার্স্ট অফ অল আমি ডিপ1 সিলেক্টর করাই আছে, আচ্ছা ইন্ডেক্সটা এখন লাগতেছে না, এটা এখন একটু করে দিই, ডিপ1 সিলেক্টর করা আছে, এর ভিতরে এখন যা যা CSS প্রপার্টি আছে সবগুলা লিখতে থাকেন। তো কি মার্জিন মানে কি, আমি চাচ্ছি আমার হাতের বামে কিছু জায়গা খালি থাকবে, এই যে এখানে তো একটু জায়গা আছে, এটা একটু খালি থাকতে যাবো আমি চাচ্ছি, তো এখানে নাম দেন মার্জিন, এই যে দেখুন খালি লিখলাম, মার্জিন লেফট রাইট টপ বটম সব দিচ্ছে। এখন আপনার যখন যেটা লাগবে সেটাই করবেন। আমি চাচ্ছি আমার হাতের বামে, অর্থাৎ মার্জিন লেফটে কিছু জায়গা রাখা যাবে, খালি রাখুক, কতটুক একটা সংখ্যা লেখেন, লিখলাম যে 20, আচ্ছা 20 না 30 50 লিখলাম, 50 কিছু হলো না ভাই, এখানে তো একটা একক আপনাকে দিতে হবে, 50 কি মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, সেকেন্ড। তো ব্রাউজারে এরকম অনেকগুলো ইউনিট আছে, আজকে আমরা যে ইউনিট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেলের নাম যেহেতু অনেকেই শুনতে আছে আর কিছু না, আপনি দেন 50 পিক্সেল, অর্থাৎ শুধু একটা সংখ্যা লিখলেই হবে না, আপনাকে ইউনিটটাও দিতে হবে। দেখুন 50 পিক্সেল লেখার সাথে সাথে একটু জায়গা খালি হয়েছে, তারপর হচ্ছে আরেকটু জায়গা আমরা নিয়ে যে 60 পিক্সেল, দেখুন আরেকটা জায়গা খাচ্ছে। টু দ্য পয়েন্ট, এখন আমি ব্রাউজারের একটা ডেভেলপার একটা টুল সম্পর্কে আরেকটু জানবো। এমন হচ্ছে আপনার অনেকগুলা ডিজাইন আসলো, মোবাইল ভিউ না আমাদের পিসি ভিউ লাগবে, এই যে এখানে পিসি ভিউ, আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আরেকটু আমি উপরে উঠাই,
সিলেক্ট হয় না, আমার লাগবে হচ্ছে ডিপ 1। এই যে ডিপ 1 এখান থেকে একটু পারফেক্টলি সিলেক্ট করে এই যে দেখুন আমি যে মার্জিনটা দিয়েছিলাম মার্জিন 60 দিয়ে দিল। আপনি অন্তত আমি যখন কোড এডিটরে লিখি বারবার 60-70 দিলে বোঝা যায় না। আপনি জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ডের অ্যারো আপ অ্যারো ডাউন করতে থাকেন। দেখুন আপনার যা ভালো লাগে সেটা লেখেন। আমি এখন কিবোর্ডের আপ অ্যারো আসি, আবার কিবোর্ডের ডাউন দিলে তো আমি দেখতেছি হ্যাঁ এতটুকু যদি আপনার লাগে দেখলাম। তো এতটুকু সংখ্যা কত 218 পিক্সেল। তো এটা কপি করে যায় 218 পিক্সেল। এখন আপনি কোড এডিটরে গিয়ে লিখতে হবে, কারণ ওটা তো ব্রাউজারে আপনি দেখছেন বসে বসে, এখানে তার চেঞ্জ করে নাই। তো এখানে লিখে দেন 218 পিক্সেল, ব্যাস এখানে আপনি 218 পিক্সেলটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মার্জিন। তো আপনি কিছু না ভিএস কোডে খালি মার্জিন লিখবেন, সে আপনাকে মার্জিন লেফট, আমি আবার দেখাচ্ছি। এই যে মার্জিন লিখলে মার্জিন উপরে দিতে চান, এই যে মার্জিন টপ, মার্জিন দিতে চান নিচে দিতে চান, মার্জিন বটম, মার্জিন ডানে মানে মার্জিন বামে, সবই আপনাকে সাজেশন দিয়ে দেবে। এখন তো 2Dর মধ্যে তো উপর নিচে ডান বামে আছে, আর তো কোনো মাত্রা নাই। সো আসলে এই কয়টা দিলেই তো আমাদের আসলে সব ডিজাইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন মার্জিন জিনিসটা কি। আমি আর ডিপ 2 তে মার্জিন দিলাম না, তো একটাই সেম জিনিস। মার্জিন আর কিছুই না, এতদিন পরীক্ষা খাতা যে মার্জিন অর্থাৎ একটা জায়গা রাখবেন, একটা কম্পোনেন্ট না একটা এলিমেন্টের বাইরে একটা জায়গা রাখবেন, সেটাকে বলা হচ্ছে মার্জিন। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, প্যাডিং। আচ্ছা, প্যাডিং কি? প্যাডিং হচ্ছে মার্জিনের উল্টা। মার্জিন যদি বাইরের দিকে জায়গা নেয়, প্যাডিং জায়গা নিবে ভিতরে। অর্থাৎ এই যে আমি এখন ডিপ 1 এর এই যে কালার, এই কালার কি কালার যে এই কালার, আচ্ছা এই কালারের ভিতর অর্থাৎ ব্রাউলিউড কালারের ভিতরে আছে। দেখেন এখানে লোরেস্টোন লেখাটা পুরাটা একবারে জায়গায় রয়েছে। আমি চাচ্ছি একটু ভিতরে যদি জায়গা হইতো জিনিসটা দেখতে খুবই ভালো হইতো। তো এক কাজ করেন, আমি ডিপ 1 এর মার্জিন থাকুক, সমস্যা নেই মার্জিন থাকুক। এক কাজ করি, আমি মার্জিন লেফট নিছি, মার্জিন রাইট নেই, মার্জিন রাইট নিয়ে হচ্ছে 50 পিক্সেল। তাহলে অর্থাৎ ডাইনে বামে আমার দুই দিকে জায়গা নিল, দেখতেও ভালো লাগতেছে। তো আমি চাচ্ছি এখন দেখুন মার্জিন নিলে শুধু বাইরের দিকে জায়গা নিতেছে, কিন্তু চাচ্ছি তো ভিতরে জায়গা নেই। ভিতরের জায়গা নিবের জন্য হচ্ছে প্যাডিং। আবার বলতেছি ভিতরের জন্য জায়গা নিবে হচ্ছে প্যাডিং। আপনি যদি পি লেখেন ব্যাস বাকি কাজটুকু তাই সেই করে দিবে। এখন ডিফল্ট ভাবে কিন্তু প্যাডিং অটো আছে, প্যাডিং অটো দেন, ডিফল্ট কিন্তু আমাদের প্যাডিং অটো থাকে। তো এটাও জেনে নিলেন। তো কন্ট্রোল স্পেস, এই যে আমি কিন্তু এখন যাচ্ছেন ভাই আমি তো এখন মুছে ফেলছি, আমার সাজেশনগুলো আসে না। কন্ট্রোল স্পেস দিলে সাজেশনগুলো আবার চলে আসবে। আবার মুছে দিলাম, এই যে দেখেন কন্ট্রোল স্পেস দিলে সাজেশনগুলো অটো চলে আসবে। হ্যাঁ, প্যাডিং হচ্ছে ভিতরে জায়গা নেবে। তো কোথায় ভিতরে জায়গা? আমি যদি উপরের অর্থাৎ ভিতরের উপরের দিকে কিছু জায়গা নেন তাহলে নেন প্যাডিং বটম। আচ্ছা উপরে বললাম নিচ, তাহলে হবে প্যাডিং টপ। উপরে নিতে হলে টপ। উপরে কতটুকু জায়গা নেন 50 পিক্সেল। দেখছেন উপরে একটু ভিতরে জায়গা নিছে। এরপর নিচেও জায়গা নেন, প্যাডিং বটম কত নেন 40 পিক্সেল নেন। দেখেন নিচে দেখেন জায়গাটা নিবে নিচে। এরপর নেন প্যাডিং লেফট নেন 10 পিক্সেল। 10 পিক্সেল খুবই কম দেখা যায়, 20 পিক্সেল নিলাম। হ্যাঁ, এরপর আরেকটা সাইডে বাকি আছে প্যাডিং কোনটা, প্যাডিং রাইট, এটা নিলাম আমরা 25 পিক্সেল। তো দেখেন খেয়াল করেন আমাদের চারিদিকটা একটা জায়গা নিয়ে হয়ে গেছে। আচ্ছা এখন এমনও হইতে পারে, একটা শর্টকাট এখন দেখেন, এমনও হইতে পারে আপনার উপরেও 50 পিক্সেল, নিচেও 50 পিক্সেল, ডাইনে বামে চারিদিকে 50 পিক্সেল করে থাকবে। এখন এই প্রত্যেকটা চার লাইন লেখা যদি লেখেন, হয়তো নর্মাল যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্স না কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ে না তাদের জন্য চারটা লেখা ঠিক আছে। তো বাট আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমরা সবসময় চাই কম লেখলে। আচ্ছা আপাতত এটা থাকুক, কমেন্ট আউট করে রাখি। আপনি যদি চান চারদিকে সমান জায়গা নিবে, এক কাজ করেন প্যাডিং কত চারদিকে 50 পিক্সেল করে নেবে, তাহলে খালি 50 লেখেন। এখন চারদিকে সমান নিয়ে যাবে। হ্যাঁ, কত শর্টকাট দেখেন আমাদের আছে, চারদিকে সমান একটা প্যাডিং নিয়ে নেবে। তো এই হচ্ছে আমাদের প্যাডিং। যে হ্যাঁ, প্যাডিং মানে কি ভিতরে জায়গা নেই। আশা করি মার্জিন এবং প্যাডিং এর ডিফারেন্সটা আপনারা বুঝে গেছেন। মার্জিন আর কিছুই না, মার্জিন আপনার বাইরে জায়গা নেয়, আর প্যাডিং কি করে ভিতরের একটা ডিপ কম্পোনেন্ট বা একটা এলিমেন্টের ভিতরে। অর্থাৎ আমি যদি আমাদের HTML টা আরেকবার ওপেন করি, এই জায়গাটা কি নিতেছে, এই যে ডিপের ভিতরে আমরা কিন্তু ডিজাইন করছি ডিপ 1, এই ডিপের ভিতরে জায়গাটা নিতেছে।
তো এই ছিল মার্জিন এবং প্যাডিং। আবারও যদি সামারাইজ করি, মার্জিন হচ্ছে আপনার বাইরে জায়গা নিবে, যেটা আপনারা বুঝে থাকেন পরীক্ষার খাতায় করেন, আর প্যাডিং কি ভিতরে জায়গা নিবে। তো মার্জিন প্যাডিং ক্লিয়ার। আচ্ছা, আমি আমার প্রজেক্টটা আরেকবার দেখি। হ্যাঁ, মোটামুটি এই যদি হয়, বাকি বছর প্রজেক্ট করতে করতে শিখে যাব। এতটুকু করলে আমি এই প্রজেক্টটা আজকে এই এতটুকু এই ভিউ তো আমি দাঁড়া করাতে থাকবো। তো একটু দাঁড়ান, আমি একটু পানি খেয়ে আসি, 1 মিনিট আমাকে একটু টাইম দেন। তো যা বলতেছিলাম, প্রথমে প্রজেক্টটা সম্পর্কে একটা আইডিয়া নিই। এটা হচ্ছে একটা অনলাইন স্কুল, একজন আমাদের কানাডিয়ান একজন ক্লায়েন্ট, উনি হচ্ছে একটা অনলাইন স্কুল চালাবে। তো তার জন্য একটা হচ্ছে এই, অর্থাৎ কেউ যদি ওনার কোর্সটা করতে চায়, এখানে ডিটেলসে গেলে তার কোর্সটা উনি দেখতে পারবে। আর হচ্ছে এখানে সাইডে ওনার কিছু ইনফরমেশন আছে, আর হচ্ছে ওনার ছবি, আর হচ্ছে ফুটার। আচ্ছা, এখানে সাথে সাথে একটা জিনিস দেখেন, এই যে আপনি এক সাইডের এই উপর পার্টটুকু যা বলছেন, একে বলা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডার পার্ট, নট হেড, ইটস হেডার পার্ট। হেড আর হেডের ডিফারেন্স আছে, যখন আমরা স্ক্রিপ্টটা লিখব বুঝতে পারবেন। এই যে এখান থেকে যেটা শুরু হচ্ছে তাকে বলা হচ্ছে মেইন সেকশন পার্ট বা মেইন কম্পোনেন্ট পার্ট। আর সবার শেষে আমরা জানি, আসলে আপনারা জানেন নিচে যেটা থাকে সেটাকে ফুটার বলে। তো আজকে আমরা এই মেইন হেডার পার্টটুকু আমরা করব। যে একটা ইমেজ আছে, এর নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু একটা ইমেজ, এখানে একটা ছোট মেয়ের ইমেজ আছে, এখানে লগইন বাটন আছে, আর হচ্ছে অনলাইন স্কুল, আর হচ্ছে হ্যাঁ কি। তো প্রথমে এক কাজ করি, আমার এর জন্য যা যা লাগবে আমি সবগুলো ছবি ইমেজগুলো নিয়ে নেই। আচ্ছা, এটা আমি আলাদা ফোল্ডার দেই লেসন 3 এর ভিতরেই। এটার নাম দেই প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে সেটা আমি ফাইল নিয়ে ফেলছি। প্রজেক্ট এর ভেতর আমার লাগবে হচ্ছে index.html, তারপর লাগবে হচ্ছে CSS একটা ফোল্ডার, তারপর লাগবে CSS ফোল্ডারের ভিতরে style.css। অর্থাৎ আপনারা হয়তো এত বুঝে যাচ্ছেন আমার যা যা লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো একটা আজ হচ্ছে ডেভেলপার এক্সপেরিয়েন্স যে কথাটা আছে, আপনি যদি একজন ডেভেলপার বা ডিজাইনার হতে চান, অর্থাৎ ওয়েব ডিজাইনার অবশ্যই, এবং ইভেন যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, অর্থাৎ ওই তো ডিজাইন পার্টটা চলে আসে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে, আপনাকে মোটামুটি শুধু ওই HTML কোডিং করলে জানতে হবে না। কারণ হচ্ছে প্রথমে আপনার একটা ডিজাইনটা দেখতে হবে যে ডিজাইনটা কিরকম হবে, অর্থাৎ আগে আপনাকে চিন্তা করতে হবে। তো আমরা সবাই এত চিন্তাশীল না যে কোনো জিনিস না দেখে এত চিন্তা করে ফেলবো। তো আমরা জানি যে অ্যাডোবে এই ক্ষেত্রে ভালো হেল্প করে, আমরা জানি অ্যাডোবে বিভিন্ন ডিজাইন করা যায়। তো অ্যাডোবে XD নামক একটা সফটওয়্যার আছে, এটা অবশ্যই ফ্রি, ফটোশপটা একটু ক্র্যাক করা লাগে, এটা সম্পূর্ণ ফ্রি। এইখানে আপনি এই একটা ওয়েবসাইট জাস্ট খালি নর্মাল ওয়েবসাইট, আমরা ফটোশপের মতো ফটো যেরকম ডিজাইন করি না, সেরকম এখানে এই জিনিসটা আগে ডিজাইন করে নিতে পারেন। অর্থাৎ এরকম ডিজাইন করে পরে আপনি HTML এর দিকে গেলে, এটাই হচ্ছে দেখুন আপনি যখন প্রোডাকশন লেভেলে কাজ করবেন, এটা কিন্তু আপনার সুবিধা। আগে আপনি ডিজাইনটা দেখে নেন, কারণ এটা করতে তো আর টাইম লাগে না, হয়তো কয়েক ঘন্টা লাগবে। কিন্তু আপনি যখন কোডগুলো লিখবেন, দেখলেন কোড করার পর কিছুই ভালো লাগতেছে না, কাজের কাজ কিছুই হইলো না, বাট আপনার যদি একটা উদ্দেশ্য থাকে, হ্যাঁ আমি এটাই করবো, এটা আমার ডিজাইন, যেটা করা হয়েছে অ্যাডোবে XD। তো আপনারা যেহেতু এখন যদি আপনার ফ্রি টাইম আছে, এই অ্যাডোবে XD ডাউনলোড করে জাস্ট কিছু ঘাটাঘাটি করেন যে কোনটা দিলে কি হয় না হয়। এই তো ফার্স্ট অফ অল আমার এই মেয়েটার ছবি লাগবে, কাজ করে মেয়েটার ছবি ক্লিক করলাম। তো একদিন হয়তো আপনার অ্যাডোবে XD কিছু হইতে পারবে না, আমার বস হয়ে যাবে না। তো এই ছবিগুলো আমাদের গিটে পুশ করে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি আপাতত ছবিগুলো নিয়ে নেই। হ্যাঁ, এটা সিলেক্ট করা আছে, এটা হ্যাঁ। তো এক্সপোর্ট সিলেক্টেড, সেটা আপনি সিলেক্ট করে দিবে। আপনি কোথায় সিলেক্ট করতে চান, আমরা জানি আমাদের ফোল্ডারটা আছে হচ্ছে ডি ড্রাইভে, লেসন 3 প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটা ইমেজ ফোল্ডার থাকলে ভালো হয়। তো এখানে আমি একটা ফোল্ডার খুলে নেই, ইমেজ একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি সমস্ত ছবিগুলো রেখে দেই, একটু তাড়াতাড়ি করতেছি। আর কি, এই যে নিচে একটা ব্লু, এটাও একটা ব্যাকগ্রাউন্ড, একটা ছবি, এই ছবিটা আমি নিয়ে নেই, ফাইলে গিয়ে এক্সপোর্ট সিলেক্টেড, যেটা সিলেক্ট করেছি ইমেজ, হারে ক্যান্সেল দিলাম কেন,
এক্সপোর্ট সিলেক্টেড, এক্সপোর্ট করে ফেলি। আর কি হচ্ছে, এটার বাটন, এটার ইমেজ না। হ্যাঁ, মোটামুটি দুটো ছবি হয়ে গেছে, শেষ। আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে। তো কালারটা আমি এখান থেকে একটু পিক করে নিয়ে নিই। যখন আপনারা এই জিনিস একটু ঘাটাঘাটি করবেন কিভাবে কালারগুলো পিক করতে হয় এগুলো শিখে যাবেন। এই যে ফিলের ভিতরে কালারটা আছে, এই যে হেক্স কোড, এতক্ষণ যখন লাল নীল হলুদ সবুজ দিবে, এখন আমরা দেখবো এইচটিএমএল কিভাবে হেক্স কোড অর্থাৎ কোডিং, মিলিয়ন মিলিয়ন কালার আছে, এগুলো কি মনে রাখা যায় কোনটা কি নাম। এই হেক্স কোডটা আমি আপাতত কপি করে আপাতত এই জায়গায় টেম্পোরারি ভাবে সেভ করে রাখলাম, এখানে সেভ করে রাখি। আচ্ছা, হ্যাঁ, তো আমার সবকিছু রেডি। এখন আমি আমার এখানে চলে যাই, আমার যে আগের লাইভ সার্ভারটা ছিল সেটা অফ করি। আর হচ্ছে প্রথমে আমার কোথায় আছি, প্রজেক্ট সবগুলো ট্যাব আপাতত ক্লিয়ার করে দিই, ক্লোজ। আমার ছিল প্রজেক্ট ফোল্ডারে index.html। এই যে আমি প্রথমে html বয়েল টেমপ্লেটটা নিয়ে নিই। তারপর হচ্ছে আমি জানি css আছে, তো লিংক করি। আপনি ফেলে লেখেন লিংক css, কোথায় css আছে এটার ভিতরে, এটা একটু মুছে ফেলেন। css ফোল্ডারে কোথায়, style.css। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে, হ্যাঁ, এখানে একটু লাইভ সার্ভার দেখে আসছে নাকি। হ্যাঁ, আসছে। এই যে ডকুমেন্ট টাইটেল, এই আপাতত ওই সময় টাইম নষ্ট করি। আচ্ছা, আবার আমাদের ওই ডিজাইনটা আমাদের সামনে রাখি। ডিজাইনে দেখতেছি কি একটা ছবি আছে, মানে ফার্স্ট অফ অল এখান থেকে শুরু। তো অনলাইন স্কুল, একটা h1 ট্যাগ। তো h1 ট্যাগ আমরা লিখি অনলাইন স্কুল। আচ্ছা, একটু প্ল্যান করে নিই, প্ল্যান করলে শুধু একটা করলে হয়তো টাইম না। এই অনলাইন স্কুল, হ্যাঁ, এটা আলাদা একটা জিনিস। তারপর কি আছে দেখেন, মডার্ন এডুকেশন ফর কিডস। এই যে পুরাটা কিন্তু একটা গ্রুপ না ভাই। তো আমি এটা একটা গ্রুপে রাখবো, অর্থাৎ ডিপ ট্যাগ। এখানে তো গ্রুপ নাই, ডিপ ট্যাগের ভিতরে রাখবো। তারপর হচ্ছে ইমেজ আলাদা, ছবি আলাদা। ছবিগুলো সবসময় আলাদাই হয়, এটা নিয়ে আর কিছু নাই। তো এটা করি, অর্থাৎ এখানে আমার মডার্ন এডুকেশন ফর কিডস, এটাই কেবল একটা গ্রুপ। তাহলে আমি এখানে প্রথমে আমার h1 ট্যাগে আমরা জানি টাইটেল যে একটা আছে অনলাইন স্কুল দিলাম। আসে না কেন, হ্যাঁ আসছে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে আমাদের এডুকেশন ফর কিডস। হ্যাঁ, এটা একটা গ্রুপ। তো এই গ্রুপ থাকবে, একটা প্যাকেট আকারে থাকবে। তো HTML তার প্যাকেট গ্রুপ কিছু নেই, এগুলো সব ডাটা কম্বিনেশন আছে। তো এখানে হচ্ছে আমরা জানি ডিপ, আমরা জানি যে কোনো ট্যাগ মনে নাই আসলে, কিন্তু এটা মেইন সেকশন টেকশন, এগুলো আমরা বড় প্রজেক্ট যখন করবো ইনশাআল্লাহ সেই দিন আমরা জানাবে। আজকে আমাদের নতুন এক বিসমিল্লাহ প্রজেক্ট, ছোট দিই, কোনো ট্যাগ মনে আসতেছে না, কি দিব, ডিপ। আচ্ছা, তো অনেকগুলো ডিপ থাকতে পারে। এটা একটা পরিচয় কি দেন, ক্লাস দিয়ে দেন। আমরা জানি HTML ট্যাগে কিভাবে পরিচয় হয়, ক্লাস দিয়ে একটা ক্লাস দেন। এই ক্লাসের নাম কি হবে, সাইট ইনফো নাম দিয়ে কেবল ইনফো, ক্লাসের নাম দিলাম আপাতত ইনফো। এই ইনফো ক্লাসের ভিতরে কি থাকে, ইনফো ক্লাসের ভিতরে আছে হচ্ছে মডার্ন এডুকেশন ফর কিড, অর্থাৎ মডার্ন একটা h2 ট্যাগ, আর এটা হচ্ছে আবার একটা h1 ট্যাগ আসলো। হ্যাঁ, তো h2 ট্যাগ অর্থাৎ ট্যাগ যাতে সিরিয়াল হয়ে যাবে এমন কিছু নাই। এই ট্যাগ আপনি উপর নিচ করতেই পারেন ডিজাইনের খাতিরে, মডার্ন। আর h1 ট্যাগ ভিতরে আছে এডুকেশন ফর কিড, h1 ট্যাগের ভিতরে দিলাম। তো অনেকগুলো h1 ট্যাগ, যেটা আসলে একটার বেশি h1 ট্যাগ থাকা আসলে ভালো, আমরা অনেকগুলো আছে, এটা আসলে কোনো সমস্যা নাই। h1 ট্যাগের ভিতরে আছে অনলাইন এডুকেশন ফর কিডস, অনলাইন এডুকেশন ফর কিডস। আচ্ছা, ফরটা মানে বড় হাতের হবে। আচ্ছা, তো এখানে আরেকটা দেন, সাথে সাথে আমরা HTML শেখা হয়ে যাচ্ছে আমাদের। দেখতেছি কি ফর কিডসটার নিচে আছে মডার্ন শিখাচ্ছে। আমরা জানি HTML কোনো জিনিস নিচে আনতে চাই তাহলে কি করব, বিআর দিয়ে দিব, বিআর ট্যাগ, বিআর একটা সেল, খালি বিআর লেখেন, এন্টার দেন, দেখুন ফর কিডসটা নিচে চলে আসলো। তো এতটুকুর কাজ শেষ। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ডিজাইনটা কোথায় আমাদের, এরপর আছে দুইটা ইমেজ। হ্যাঁ, আচ্ছা, ইমেজ এখন দুইটা ইমেজ, আমি যদি দুইটা ইমেজ নেই তো দুইটা ইমেজ আলাদা আলাদা করে আমার দেখতে হবে যে কোন ইমেজটা কোথায় আছে না আছে। হ্যাঁ, তো দুইটা ইমেজকে আমার আলাদার জন্য, আচ্ছা ইমেজ ট্যাগ দুইটা নেই, কোনো সমস্যা নেই, দুইটা নিলেও সমস্যা নাই। কি করব, পরিচয়, অর্থাৎ আমি যে তুমি একটা আলাদা ইমেজ, তুমি আলাদা ইমেজ, এটাকে আমি পরিচয় করে দিতে চাই, তাহলে কি করব, কিছু না, আমরা খালি ক্লাস দিব, ক্লাস
এত কি আসলো, ক্লাস ক্লাস এটা কি ইমেজ নিব তখন নাম দিব না। আচ্ছা আচ্ছা, এটা ইমেজ নিব হচ্ছে প্রথমে কোনটা আছে, নীল ইমেজটা আছে। তো ক্লাসের নাম দিতে আগে ইমেজটা লোড করে নিই। ইমেজটা কোথায় আছে দেখেন, ওই পপ চেনানো সব আগে আছে। আপনার ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ আছে না, আপনি ইমেজ ফোল্ডারে ডাক দেন ইমেজ, দেখুন আপনার সাজেশন দিতেছে। তো আমার নীল ছবিটা হচ্ছে পাত, এরকম উল্টা পাল্টা নাম আছে, আপনার নামগুলো ঠিক করে নেবেন। আমার এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম, আমার নীল ছবিটা চলে আসলো। আচ্ছা, তারপর আসি হচ্ছে আর একটা ইমেজ, এটার নাম দিয়ে তাহলে ব্লু ইমেজ, ব্লু। আচ্ছা, ক্লাস নাম দেওয়ার সময় একটা আপনার ইয়ে আছে, কখনো এরকম আলাদা আলাদা ক্লাস দেবেন না, আলাদা আলাদা দিলে তার দুইটা ক্লাস হয়ে যাবে। সো যদি আপনি একটা ওয়ার্ডে এরকম আন্ডারস্কোর বা ড্যাশ দিতে পারেন, আলাদা আলাদা স্পেস দিয়ে ক্লাস নামগুলো দিবেন না। এটা আছে নেমিং কনভেনশন, নেমিং কনভেনশনগুলো আমরা শিখে ফেলবো। তারপর নাম দেই ইমেজ, আরেকটা ইমেজ আছে সেটা হচ্ছে কিডস, একটা ছোট মেয়ের ছবি আছে কিডস। এটা আমরা সোর্সের ভিতরে কি দিলাম কেন, এটা তো ক্লাস হবে, ক্লাস, এইটার নাম হচ্ছে কিডস, কিডস ইমেজ। তো এটার সোর্সটা কি হবে, এটার সোর্স আসলে ওইটাই যে ইমেজ ফোল্ডারের ভিতরে ওই লাইন, এটাই মনে আমার ইমেজটা, দেখি হ্যাঁ চলে আসছে। এই তো আমার সব কিছু চলে আসে। এখন কাজ কি, আমার ডিজাইন পার্ট। তো চলে যায় আমাদের style.css। আচ্ছা, প্রথমে লিঙ্ক আপ করানো আছে, হ্যাঁ লিঙ্ক আপ করানো আছে। তো প্রথমে কি ডিজাইন করব, প্রথমে ডিজাইন করব হচ্ছে এই জিনিসটা অনলাইন টু নিচে আছে, মানে কি বাইরের দিকে একটা জায়গা নিতে হবে। তার মানে কি আপনাকে কি নিতে হবে, বাইরের জায়গা নিতে হলে মার্জিন নিতে হয়, আপনার বাইরের জায়গায় মার্জিন নিতে হয়। তো সিলেক্টরকে এখানে অনলাইন, তো কোন ট্যাগটা, h1 ট্যাগ, এখানে কোনো ক্লাস নাই, ক্লাস দিলে ক্লাস নেম দিয়ে ডাক দিতাম, h1 ট্যাগ দিই। তো h1 ট্যাগ, আচ্ছা h1 ট্যাগ কয়টা আছে, h1 ট্যাগ কিন্তু দুইটা আছে, দেখতে পারতেছেন। তো দুইটা হলে একটা কনফিউশন হয়ে যাবে, তার মানে কি আমি আলাদা আলাদা করে দেই, ক্লাস দেই, ক্লাস, এই ক্লাসের নাম দেই টাইটেল, না লোগো, লোগো লোগো নাম দেই, লোগো, লোগো টেক্সট, লোগো টেক্সট। আচ্ছা, এটা তো মনে ডিজাইন করা লাগবে না, যেহেতু ডিজাইন করা লাগবে না সেটার নাম দেয়, যেটা ডিজাইন করা লাগবে সেটা নাম দিই। তো এরকম ক্লাস দিয়ে আমরা আসলে আলাদা আলাদা করে দিতেছি কাকে কাকে ডিজাইন করব। তো ক্লাস জেনে আমরা ডট দিয়ে দিব। তো কি লাগবে, এটার উপরে কিছু মার্জিন লাগবে। তো লেখেন মার্জিন, মার্জিন টপ দেন 50 পিক্সেল। আমি আপাতত হবো না কিছু, একটু নিচে নেমে আসছে, হ্যাঁ আমার এতটুকু চলবে। আমার পাশাপাশি ডানেও কিছু, ডান বলতে বামেও কিছু জায়গা লাগবে। তাহলে দেখেন মার্জিন লেফট দিলাম, এটাও 50 পিক্সেল দিলাম, দেখছেন একটু চলে আসলো, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। তারপর আসে হচ্ছে এই যে এই প্যাকেটটা বা এই ডিপটার আমরা নাম দিছিলাম হচ্ছে ইনফো। তো ইনফো, আমি চাচ্ছি ইনফোটা ওই ইয়ার মতোই থাকুক, ওই মার্জিনের মতো। এটার একটা মার্জিন প্যাডিং নেই, মোটামুটি এটাই কপি করে নেই, একটু কপি করে পেস্ট করে দেই, মোটামুটি চলে আসে, হ্যাঁ সুন্দর লাগতেছে। তারপর কি লাগবে, এই বিশাল বড় ইমেজটাকে উপরে নিতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল উপরে নিব, তো ভালো কথা, আগে ইমেজটা হচ্ছে বেস সাইজ, একটা বিশাল সাইজ হচ্ছে, ইমেজটাকে সাইজ করতে হবে। তো আমি ইমেজ ট্যাগ নেই, তো ইমেজ ট্যাগটা তো দুইটা, কোনটা নিব, ব্লু ইমেজ, তো ক্লাস নেই। তো আপনার যখন এরকম একাধিক এলিমেন্ট হয়ে যাবে ক্লাস দেবেন। তো এই জন্য আসলে শুরু থেকে আসলে আমাদের উচিত প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা ক্লাস নেম দিয়ে আসে, তাহলে আমরা জানি আসলে HTML তে বেশি কিছু না, আমরা তো বেশি কিছু দিয়ে HTML লিখবো না, তো ক্লাস নেম দিলে আমাদের পড়তেও সুবিধা হয়। তো ব্লু ইমেজটাকে আমার ছোট করতে হবে, ফার্স্ট অফ অল আগে ছোট করে নেই। আচ্ছা, ইমেজ কিভাবে ছোট বড় করেন, ফটোশপে তো অনেক ইমেজ কিভাবে ছোট করেন, একটা উইথ দেন, হাইট দেন, ইমেজ রিসাইজ হয়ে যায়। এখানেও আর কিছু না, সেম কাজ, একটা উইথ দেন, উইথ কত দিলে ভালো হয়, 100 পিক্সেল দিয়েই, 100 পিক্সেল। আচ্ছা এতই, আরে 10 পিক্সেল দিছি, দেখি খুবই ছোট, মোটামুটি আমাদের বুঝতে পারছি 700 পিক্সেল লাগবে। হ্যাঁ 700 পিক্সেল আবার থাকুক, যেহেতু আমাদের এটা শর্ট টাইম, তাড়াতাড়ি আমাদের ইয়াটা করতে হবে। হাইট, কখনো কখনো আমাদের হাইটটা আপনার বেস সাইজ হয়ে যেতে পারে,
তখন করবেন কি হাইট, অর্থাৎ দেখতেছে উইথ দিয়ে হাইট ঠিক হয়ে যাইতেছে, তখন করবেন কি হাইট অটো দিয়ে দিবেন। এটা একটা গুড হ্যাবিট, হাইট অটো হয়ে গেল। আচ্ছা, আপনি কি চাচ্ছেন ইমেজটা আমার কোথায় থাকবে? আমি যদি একটু মার্ক আপ করি, ইমেজটা আপনি রাখতে চাচ্ছেন এই কোনাকুনি বরাবর নাকি? আচ্ছা, তো এক কাজ করেন, ইমেজটা উঠান। কি করবেন? উপরে জায়গায় নিতে চাচ্ছেন তো দেন মার্জিন উপরের দিকে উঠান, মার্জিন টপ যদি দেন 50 পিক্সেল, দেখেন একটা বিশাল বড় উপরে তো উঠলো না, আরো নিচে নামে আসলো। আচ্ছা, এখানে এক মজাটা, এতক্ষণ যাবত আমরা সবকিছু দিয়ে আসতেছি কি পজিটিভ, আপনি এখানে নেগেটিভ দিলে উল্টা কাজ করবে। 50 দেন, উপরে উঠতেছে, দেখছেন? 100 দেন, উপরে উঠতেছে। আচ্ছা, তো এরকম বারবার টেস্ট না করে আমরা জানি মজিলা আমাদের ব্রাউজার সুবিধা করে দেয়, ইন্সপেক্ট এলিমেন্টে যায়, এই ব্লু ইমেজটা চিজ করি, এই যে হ্যাঁ দেখেন এখানে মার্জিন টপ, আমি কিবোর্ডের আনচেক হয়ে গেল কেন? আচ্ছা, ব্রাউজার আমার কিবোর্ডটা কাজ করতেছে না। আবার আচ্ছা এখানে দিয়ে আসি, মোটামুটি তাহলে 300 হইলেই হবে। চেষ্টা করবেন আপনারা এই ক্রোম অথবা মজিলা ব্রাউজারগুলো ইউজ করতে, কারণ এগুলো আসলে ভেজাল দেয় না। এই এজ মাঝে মাঝে একটু সমস্যা দেয়, তো মজিলা অথবা ক্রোমে ইউজ করলে ডেভেলপার টুলগুলো আপনার বেটার ইউজ করবে। আচ্ছা, মোটামুটি মানে উপরে উঠে গেছে, বেশি উপরে উঠছে, আর একটু নিচে নামাই দেই। 200 মাইনাস, দেখুন আপনি যদি মাইনাস করেন উল্টা কাজগুলো করবে। 250, আচ্ছা না 300 ঠিক আছে, 300 দেখুন উপরে চলে গেছে, কিন্তু কতটা ভাই এগুলো তো সব ঢাকা হয়ে গেছে। আচ্ছা, দেখতেছেন আমি ব্রাউজার ছোট করলে ঠিক হইতেছে, বড় করলে ঠিক হইতেছে, এটা হচ্ছে রেসপন্সিভ ব্যাপার। তো শুরুতে তার রেসপন্সিভ হবে না, আপনারা রেসপন্সিভটা আলাদা কোড করতে হয়, তো এটা আমাদের কোর্সের পরে আসবে, সিএসএস এর ভিতরে আসে। তো ব্রাউজারটা আমি ফুল হিসাবে কাজ করতেছি, কারণ ছোট বড় করলে ইমেজে একটা সমস্যা হয়। আমি এখানে ক্লিক করে, এটা আনচেক হয়ে গেছে। রিফ্রেশ দেখি, আমার এই ব্রাউজারটা একটু ভালোই সমস্যা করতেছে। হার্ড করে দিয়ে আসি, 400 দিয়ে দেখি। পাঁচশো, 1000, আচ্ছা হ্যাং করছে নাকি? অন অফ করে আমি আরেকবার চালু করি। মার্জিন টপ মাইনাস 500,
আসলে এটা আসলে আমাদের মার্জিন দেওয়া হবে না, এর জন্য আমাদের যে প্রপার্টিটা শিখতে হবে সেটা হচ্ছে সিএসএস পজিশন। সিএসএস পজিশন অর্থাৎ আপনি একটা কম্পোনেন্টকে কোন পজিশনে রাখতে চান সেটা আসলে পজিশন দিয়ে হবে। আচ্ছা, মার্জিনটা কেন কাজ করতে পারছে না সেটা সলভ করে দিয়ে আজকে একটা সমাধান হোক, আজকে আমাদের টাইমও হবে না। কারণ হচ্ছে মার্জিনটা আপনি কোনো ডিপ কম্পোনেন্টে নেন নাই, দ্যাটস ওয়াই সে কোনো আপনার মার্জিন অথবা অর্থাৎ এই ইমেজটা আপনি কোনো ডিপ কম্পোনেন্টে নেন নাই, এই জন্য সে একটা ডিফল্ট মার্জিন টার্জিন নিতে পারবে না। তো এটা যদি আপনি মার্জিন ডিপ কম্পোনেন্ট না স্যার এখন দেখেন, এটা আমার একটা সলভ হচ্ছে এটাকে আপনার ডিপ কম্পোনেন্ট দিয়ে নিতে হবে, আর একটা সলভ হচ্ছে পজিশন ইউজ করা। তো ডিপ কম্পোনেন্ট যদি নিতে চাই তো আসলে এটা একটা সমস্যা হয়ে যায়, কারণ প্রত্যেকটা একটার জন্য ডিপ কম্পোনেন্ট না, শুধু এটা একটা কোডের একটা আননেসেসারি লাইন লেখা আসলে। তো ডিপ কম্পোনেন্ট দিয়ে নিতে পারেন, তা আসলে ডিপ কম্পোনেন্ট অদরকার কিছু লাইন লেখা হয়, তো সেটা তো দরকার নাই। আমার দরকার যেটা আছে সিএসএস পজিশন। সিএসএস পজিশন কি করে, আপনি যদি এখানে একটা পজিশন কি হবে, এটার পজিশন এটা দিয়ে দিবেন, এই সাইডে থাকলে এই সাইডে একটা পজিশন দিয়ে দিবেন, এই যেখানে যে অ্যাডভার্টাইজমেন্ট যে লোড হচ্ছে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। তো এখন আজকে আমাদের আর সিএসএস পজিশন হবে না, আমাদের নেক্সট যে ক্লাসটা আছে সেটা হচ্ছে শনিবার, সেদিন থেকে আমরা সিএসএস পজিশন নিয়ে করব এবং এই প্রজেক্টটার এটা যতটুকু বাকি কাজ আছে তা করব। তো আজকে আপনার পাশে যেটুকু প্র্যাকটিস করবেন মার্জিন এবং প্যাডিং, কারণ ভিতরে কিভাবে জায়গা নিতে হয় বাইরে কিভাবে জায়গা নিতে হয় সেটা দেখতে হবে, সেটা দেখতে পারেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা সিএসএস পজিশন দিয়ে আমাদের প্রজেক্টের বাকি যে কাজগুলো আছে সেটা করতে থাকবো। আর যে বিষয়টা হচ্ছে আপনারা যখন বাসায় এরকম ছোট ছোট প্রজেক্ট করতে থাকবেন, এটা এখানে ফেজ হয়েছে, আমি যদি ব্রাউজার মিনিমাইজ করে এক ডিজাইন করি, এটা করলে এক ডিজাইন হবে, ব্রাউজার ফুল করলে আরেক ডিজাইন হবে। কেন, এখানে হচ্ছে আপনার রেসপন্সিভের একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনারা জানেন যে মোবাইলের ডিজাইন আর ডেস্কটপের ডিজাইন কিন্তু সেম হয় না। সো আপনাকে মোবাইলের জন্য আলাদা সিএসএস লিখতে হয়, ডেস্কটপের জন্য আলাদা সিএসএস লিখতে হয়, ইভেন মোবাইলের যে ট্যাব আছে তার জন্য আপনার আলাদা সিএসএস লিখতে হয়। সেজন্য ডেস্কটপটা যেই ডিজাইনে করবেন এটা ফিক্স রাখবেন, আপনি যদি ফুল ডিজাইন করেন ফুলটা রেখে একটা ফিক্স রাখবেন, বাসায় প্র্যাকটিস হয়তো এই সমস্যাটা হইতে পারে, সেটা ফেয়ার করবেন। আর আপাতত এতটুকু আর নেন মার্জিন প্যাডিং, আমরা এখান থেকেই নেক্সট ক্লাসে পজিশন দিয়ে এগুলোর পজিশন দিব, অর্থাৎ এটার পজিশন দিব যে তুমি সবার ডানের উপরে থাকো, এর পজিশন দিব তুমি সবার ডানের উপরে থাকো এবং কিছু মার্জিন নিয়ে থাকো। অর্থাৎ এখানে শুধু মার্জিন না, আমার এখানে দুইটা জিনিস শিখতে হবে, পজিশন প্লাস মার্জিন। কারণ আমরা জানি যে এই ইমেজটা আমরা যদি এইখানে দেখি, এই ইমেজটা কিন্তু উপরে জায়গা নিয়ে আসে, সো এটা আমি পজিশনে দিতে হবে প্লাস মার্জিনে দিতে হবে। সো আজকে আমাদের এই পর্যন্ত, নেক্সট ক্লাস আমরা পজিশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।